আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শিয়াবুর রহমান, লিটারেচার এক্সপ্রেসের কো-ফাউন্ডার এবং অ্যাডমিন। আজকে আমরা 19th সেঞ্চুরি নোভেল এই কোর্স থেকে এ টেল অফ টু সিটিজ এই বিখ্যাত উপন্যাসটি নিয়ে আলোচনা করব। এই উপন্যাসটি লিখেছে চার্লস ডিকিন্স। চার্লস ডিকিন্সের লাইফ ডিউরেশন 1812 সাল থেকে 1870 সাল পর্যন্ত। চার্লস ডিকিন্স ফ্রেঞ্চ রেভলিউশনকে কেন্দ্র করে মূলত এই উপন্যাসটি লিখেছে। চার্লস ডিকিন্স এই উপন্যাসটি লিখেছিল 1859 সালে এবং এই উপন্যাসটি পাবলিশ করা হয়েছিল 1859 সালে। এবং এই উপন্যাসের টাইম সেটিং তিনি দেখিয়েছিলেন 1775 সাল থেকে 1792 সাল পর্যন্ত। এবং এই উপন্যাসের সেটিং হচ্ছে লন্ডন এবং প্যারিস। এবার আমরা ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। প্রথম ক্যারেক্টার ডক্টর আলেকজান্ডার ম্যানেট। ডক্টর আলেকজান্ডার ম্যানেট ফ্রেঞ্চ রিভলিউশনের হিরো ছিল। 1757 সালে ডক্টর আলেকজান্ডার ম্যানেটকে বাস্তিল দুর্গে বন্দী করা হয়েছিল এবং 1775 সালে ডক্টর ম্যানেটকে বাস্তিল দুর্গ থেকে মুক্তি করে দেওয়া হয়েছিল। পরের ক্যারেক্টার লুসি ম্যানেট। ডক্টর আলেকজান্ডার ম্যানেটের মেয়ে হচ্ছে লুসি ম্যানেট। লুসি ম্যানেট খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী ছিল। লুসি ম্যানেটের তত্ত্বাবধানে তার বাবা পুনরায় স্বাভাবিক জীবনে কিন্তু ফিরে আসে এবং লুসি ম্যানেট চার্লস ডার্নেকে বিবাহ করে। পরের ক্যারেক্টার চার্লস ডার্নে। চার্লস ডার্নে মূলত এসটি এভারমন্ট ফ্যামিলির সন্তান। সে মূলত তার বাবা এবং তার চাচাদের কর্মকাণ্ডকে মেনে নিতে পারে না, যার কারণে সে তার টাইটেল অবজ্ঞা করে সে প্যারিস থেকে লন্ডনে এসেছে এবং সেখানে সে সাধারণভাবে টিউশন করে জীবনযাপন করে। পরের ক্যারেক্টার সিডনি কার্টন। সিডনি কার্টন এবং চার্লস ডার্নের চেহারা হুবহুব একই রকম এবং সিডনি কার্টন মূলত একজন লয়ার এবং সে লুচিকে অনেক ভালোবাসে। কিন্তু লুচি চার্লস ডার্নেকে বিবাহ করার কারণে সিডনি কার্টন তাকে বলে যে সে তাকে ভালোবেসে যাবে এবং লুসি যাকে ভালোবাসবে সিডনি কার্টনে কিন্তু তাকে ভালোবাসবে, প্রয়োজনে সে কিন্তু তার জীবন উৎসর্গ করে দিবে। পরের ক্যারেক্টার আর্নেস্ট ডিফার্স এবং ম্যাডাম ডিফার্স। এরা হাজব্যান্ড ওয়াইফ। এদের প্যারিসে ওয়াইন শপ রয়েছে এবং এরা মূলত ডক্টর ম্যানেটের ফর্মাল সার্ভেন্ট ছিল এবং এরা ডক্টর ম্যানেটকে বাস্তিল দুর্গ থেকে বের করে আনে। 1789 সালে যখন ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়, এরা রিভলিউশনারিদের নেতৃত্ব দিয়েছিল। পরের ক্যারেক্টার মিস্টার জার্ভেস লরি। মিস্টার জার্ভেস লরি ডক্টর ম্যানেটের বন্ধু ছিল এবং এ টেলিসন ব্যাংকে কর্মরত ছিল। নেক্সট ক্যারেক্টার জেরি চ্যানচর। জেরি চ্যানচর এ মূলত টেলিসন ব্যাংকে কাজ করে এবং এ রাত্রেবেলা কবর খুনে এবং সেখান থেকে কাফনের কাপড় তুলে বিক্রি করে। নেক্সট ক্যারেক্টার দ্য মার্কিউস এসটি এভারমন্ট। দ্য মার্কিউস এসটি এভারমন্ট এ মূলত চার্লস ডার্নের আঙ্কেল এবং অ্যারিস্টোক্রেটিক পিপুল। এসটি এভারমন্ট দরিদ্র মানুষদের ওপরে খুবই অত্যাচার চালায়। নেক্সট ক্যারেক্টার গ্যাসপার্ড। গ্যাসপার্ড হচ্ছে একজন সাধারণ কৃষক যার ছেলেকে মার্কিউস গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে। নেক্সট ক্যারেক্টার গ্যাবেল। এ মূলত এভারমন্ট ফ্যামিলিতে সার্ভেন্ট হিসেবে ছিল এবং এর একটা চিঠিতে চার্লস ডার্নে পুনরায় প্যারিসে ফিরে যাবে এবং তাকে আন্দোলনকারীরা গ্রেপ্তার করে ফেলবে। গাইস, এছাড়াও আমরা এখানে আরও বেশ কিছু ক্যারেক্টার দেখতে পাই। দুজন পাই দেখতে পাই, রোজার ক্রাই এবং জন বার্সাত। জন বার্সাত এটা তার কিন্তু ছদ্মনাম এবং সে মূলত সলোমন পোস্ট নামে পরে আমরা তাকে দেখব। এবং এছাড়াও আরও একটা ক্যারেক্টার দেখতে পাই, মিস প্রোজ। মিস প্রোজ হচ্ছে লুসি ম্যানেটের সার্ভেন্ট। এই ছিল আমাদের ক্যারেক্টার। এবার আমরা সামারি নিয়ে আলোচনা করব। উপন্যাসের কাহিনী 1775 সালে দেখানো হয়েছে। জার্ভেস লরি নামে একজন ব্যক্তি ডোভারে যাচ্ছে এবং পথমধ্যে জেরি চ্যানচর নামে একজন ব্যক্তি তার কোচটা থামায়, অর্থাৎ বাস থামায় এবং তাকে একটা মেসেজ প্রদান করে। এরপরে আমরা দেখি ডোভারে জার্ভেস লরি লুসি ম্যানেট নামে একটা মেয়ের সাথে সাক্ষাৎ করে। এই লুসি ম্যানেট হচ্ছে ডক্টর ম্যানেটের মেয়ে। আমরা জানি ডক্টর ম্যানেটকে বাস্তিল দুর্গে 1757 সাল থেকে 1775 সাল পর্যন্ত কয়েদ করে রাখা হয়েছিল। এই বাস্তিল দুর্গ থেকে ডক্টর ম্যানেট সবে মুক্তি পেয়েছে। তাকে লন্ডনে ফিরিয়ে আনার জন্য তার বন্ধু জার্ভেস লরি লুসি ম্যানেটের সাথে করে প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো জার্ভেস লরি লুসি ম্যানেটকে বলে যে তার বাবা জীবিত আছে। দীর্ঘ 18 বছর হয়ে গেছে, লুসি ম্যানেট কিন্তু এখনও জানে না যে তার বাবা জীবিত আছে। তো এটা শুনে লুসি ম্যানেট খুবই অবাক হয়ে যায় এবং সে তার বাবার সাথে সাক্ষাৎ করতে চায়। জার্ভেস লরি এবং লুসি ম্যানেট প্যারিসের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে তারা আর্নেস্ট ডিফার্স এবং ম্যাডাম ডিফার্সের সাথে সাক্ষাৎ করে। আর্নেস্ট ডিফার্স এবং ম্যাডাম ডিফার্স ডক্টর ম্যানেটের ফর্মাল সার্ভেন্ট ছিল। তো তারা ডক্টর ম্যানেটকে তাদের ওয়াইন শপের
ওপর তালা রেখেছে এবং যখন ডক্টর ম্যানেটের সাথে লুসি ম্যানেট দেখা করে, ডক্টর ম্যানেট কিন্তু লুসি ম্যানেটকে চিনতে পারছিল না। তো এখানে ডক্টর ম্যানেট কিন্তু একদম পাগলের মতো হয়ে গেছে, সে জুতা সেলাইয়ের কাজ করছে, কারণ সে বাস্তিল দুর্গে জুতা সেলাইয়ের কাজ করত। আমরা দেখি লুসি ম্যানেট তার সাথে সুন্দরভাবে কথা বলে এবং তাকে বুকে জড়িয়ে ধরে এবং তারা ডক্টর ম্যানেটকে সেখান থেকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে। লন্ডনে আসার পরে আমরা দেখি লুসি ম্যানেট তার বাবার অনেক কেয়ার করে এবং তার বাবা পুনরায় আবার স্বাভাবিক জীবনে কিন্তু ফিরে আসে। এভাবে দীর্ঘ 5 বছর অতিবাহিত হয়ে যায়। এরপরে উপন্যাসের কাহিনী 1780 সালে লন্ডনে দেখানো হয়েছে। লন্ডনের কোর্টে চার্লস ডার্নের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী একটা মামলা করা হয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। চার্লস ডার্নে লন্ডনের খবর প্যারিসে নিয়ে যায়। তো তার বিরুদ্ধে দুজন সাক্ষী দায়ের করা হয়েছে, রোজার ক্রাই এবং জন বার্সাত। তারা মূলত দুজনই স্পাই। তারা তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। তারা সাক্ষী দেয় যে চার্লস ডার্নে গোপনে লন্ডনের ইনফরমেশন প্যারিসে নিয়ে চলে যায়। এদিকে চার্লস ডার্নের ডিফেন্স লয়ার মিস্টার ট্রাইভার, সে মূলত সিডনি কাটনকে হাজির করেছে। আমরা দেখি যে সিডনি কাটন এবং চার্লস ডার্নের চেহারা হুবহুব একই রকম। তো এখানে জুরি বোর্ড কনফিউজ হয়ে যায়, আসলে হয়তো ভাবে যে তার সাক্ষীরা চার্লস ডার্নের পরিবর্তে সিডনি কাটনকে দেখেছে। যাই হোক, এখানে চার্লস ডার্নেকে এই কেস থেকে মুক্তি প্রদান করা হয়। মামলা থেকে মুক্তি পাওয়ার পর চার্লস ডার্নে সিডনি কাটনের সাথে দেখা করে। তো এই কোর্টে লুসি ম্যানেট এবং ডক্টর ম্যানেটও কিন্তু উপস্থিত ছিল। যাই হোক, চার্লস ডার্নে এবং সিডনি কাটন লুসি ম্যানেটের সাথে সাক্ষাৎ করে। গাইস, এবার উপন্যাসের কাহিনী প্যারিসে দেখানো হচ্ছে। দ্য মার্কিউস এসটি এভারমন্ট, সে খুবই দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছে এবং গাড়ির নিচে একজন কৃষকের সন্তান পড়ে মারা গিয়েছে এবং সে তার কোনো কেয়ারই করে না। সে তার পকেট থেকে বের করে কৃষকের যে বাবা গ্যাসপার্টের দিকে একটা কয়েন ছুঁড়ে দিচ্ছে এবং এটা দেখে গ্যাসপার্ট কিন্তু খুবই হতাশ হয়ে যায় এবং সে চায় সে তার সন্তানের হত্যার প্রতিশোধ দেবে। যার কারণে রাত্রেবেলা গ্যাসপার্ট এভারমন্ট ফ্যামিলিতে প্রবেশ করে এবং মার্কিউসকে কিন্তু হত্যা করে। পরবর্তীতে যদিও গ্যাসপার্টকে ফাঁসি দেওয়া হয়েছিল। গাইস, এবার আমরা দেখি উপন্যাসের কাহিনী লন্ডনে দেখানো হয়েছে এবং লন্ডনে লুসি ম্যানেটকে চার্লস ডার্নে এবং সিডনি কাটন এরা দুজনেই কিন্তু ভালোবাসে। তো এদিকে আমরা দেখি যে লুসি ম্যানেট চার্লস ডার্নেকে কিন্তু বিবাহ করতে চায় এবং তাদের দুজনের মধ্যে বিবাহটা সম্পূর্ণ হয়। এদিকে বিবাহর দিন লুসি ম্যানেটের বাবা ডক্টর ম্যানেট জানতে পারে যে আসলে চার্লস ডার্নে আর কেউ না, এ হচ্ছে এভারমন্ট ফ্যামিলির সন্তান। তো এটা শুনে সে কিন্তু পুনরায় আবার পাগল হয়ে যায়। দ্যাট মিনস সে আবার জুতোর কাজ শুরু করে, যদিও পরবর্তীতে মিস পোস এবং জার্ভিস লরি তার জুতার যে ইনস্ট্রুমেন্ট সেগুলো কিন্তু ভেঙে ফেলে। আচ্ছা, যাই হোক, তাদের এই যে চার্লস ডার্নে এবং লুসি ম্যানেটের যে বিবাহ হলো, এখানে আমরা দেখি যে তারা দীর্ঘ কয়েক বছর খুবই সুখী শান্তিতে সংসার করতে থাকলো এবং তাদের একটা মেয়ে সন্তান হলো যার নাম লিটল লুচি এবং আরও একটা ছেলে সন্তান হয় যে ছোটোকালেই কিন্তু মারা যায়। এভাবে তারা তাদের দাম্পত্য জীবন কাটাতে লাগলো। এদিকে 1789 সালে প্যারিসে ফ্রেঞ্চ রিভলিউশন শুরু হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ আন্দোলন শুরু করেছে। এখানে দেখি বাস্তিল দুর্গে তারা আক্রমণ করেছে এবং এই আন্দোলনকারীদের নেতা ছিল আর্নেস্ট ডিফার্স এবং ম্যাডাম ডিফার্স। এই ম্যাডাম ডিফার্স খুবই একজন নিষ্ঠুর প্রকৃতির আন্দোলনকারী ছিল। সে অ্যারিস্টোক্রেটিক পিপুলদের নামের একটা গোপন লিস্ট করেছিল এবং তাদের প্রত্যেককেই জনসম্মুখে গিলোটিনের মাধ্যমে হত্যা করছিল। বাস্তিল দুর্গে আক্রমণের সময় ম্যাডাম ডিফার্স ডক্টর ম্যানেটের যে সেল, অর্থাৎ জেলে যেখানে ডক্টর ম্যানেট থাকতো সেখানে প্রবেশ করে এবং সেখানে খুঁজে খুঁজে সেখান থেকে সে একটা চিঠি পায়। এদিকে আমরা দেখি যে এভারমন্ট ফ্যামিলির একজন সার্ভেন্ট গ্যাবেল, তাকে কিন্তু এই আন্দোলনকারীরা বন্দি করে ফেলেছে। তো গ্যাবেল একটা চিঠি লেখে চার্লস ডার্নের কাছে এবং চিঠিতে সে বলে যে তাকে শাস্তি দেওয়া হচ্ছে এবং এই চার্লস ডার্নে মনে করে যে আসলে তো সে তার সার্ভেন্ট ছিল, তাদের সার্ভেন্ট ছিল, সে কেন শাস্তি পাবে এবং এই সার্ভেন্টকে বাঁচানোর জন্য লন্ডন থেকে প্যারিসে কিন্তু চার্লস ডার্নে আসে। তো চার্লস ডার্নে যখন প্যারিসে আসে তখন আন্দোলনকারীরা তাকে কিন্তু গ্রেপ্তার করে ফেলে এবং এদিকে আমরা দেখি যে এই যে চার্লস ডার্নেকে যে গ্রেপ্তার করলো, এই কারণে লুসি ম্যানেট, ডক্টর আলেকজান্ডার ম্যানেট এবং জার্ভিস লরি তারা লন্ডন থেকে কিন্তু প্যারিসে আসে এবং ডক্টর আলেকজান্ডার ম্যানেট মনে করে সে যেহেতু দীর্ঘ 18 বছর বাস্তিল দুর্গে কয়েদ ছিল এবং যার কারণে সে যদি জুরি বোর্ডের কাছে রিকোয়েস্ট করে
তাহলে তারা হয়তো তার জামাতা অর্থাৎ চার্লস ডার্নেকে তারা মুক্তি করে দেবে, কিন্তু তার রিকোয়েস্ট প্রথম পর্যায়ে কোনো কাজ করে না। 5 মাস পার হওয়ার পরে একসময় ডক্টর ম্যানেট যখন বিস্তারিতভাবে খুবই রিকোয়েস্ট করে, তখন তার জামাতা অর্থাৎ চার্লস ডার্নেকে কিন্তু সেখান থেকে রেহা করে দেওয়া হয়। আমরা দেখি এই যে ম্যাডাম ডিফার্স, সে যে ডক্টর ম্যানেটের একটা চিঠি পেল, এই চিঠিটা পুনরায় কিন্তু সে কোর্টে পেশ করে এবং আর্নেস্ট ডিফার্স সে চিঠিটা পড়ে শোনায় এবং চিঠিতে লেখা ছিল যে 1757 সালে অর্থাৎ এভারবর্ন ফ্যামিলির 2 সন্তান চার্লস ডার্নেট বাবা এবং চাচা তারা একটা মেয়েকে ধরে নিয়ে আসে এবং সেই মেয়েকে তারা ধর্ষণ করে এবং মেয়ের যে ভাই, এই মেয়ের ভাই তার আরেকটা বোন ছিল, সেই বোনকে অন্যত্রে লুকিয়ে তার বোনকে বাঁচাতে আসে অর্থাৎ এভারবর্ন ফ্যামিলিতে আসে। তো মার্কিউস কি করে, এই মেয়ের ভাইকে কিন্তু মেরে ফেলে, তরোয়াল দিয়ে তাকে হত্যা করে ফেলে। এদিকে দেখি সেই মেয়েকে ধর্ষণ করার কারণে সেই মেয়ে কিন্তু অসুস্থ হয়ে যায় এবং তার ট্রিটমেন্টের জন্য সে সময় ডক্টর ম্যানেটকে ডাকা হয়। ডক্টর ম্যানেট যেহেতু একজন সুনামধন্য ডাক্তার ছিল এবং তাকে ডাকার পরে সেই মেয়ের ট্রিটমেন্ট করানো হয়। ডক্টর ম্যানেট কিন্তু অনেক চেষ্টা করে সেই মেয়েকে বাঁচানোর জন্য, কিন্তু অবশেষে বাঁচাতে পারে না। এখানে আমরা দেখি যে ডক্টর ম্যানেটকে মার্কিউস অনেক রিকোয়েস্ট করে, তুমি এই তথ্য অন্য কারো কাছে বলো না, কিন্তু ডক্টর ম্যানেট সেটা গোপন রাখতে নারাজ স্বীকার করে, যার কারণে তাকে বন্দি করে বাস্তিল দুর্গে রাখা হয়। তো এই চিঠিটা যখন সবার সামনে পড়া হয়, তখন জুরি বোর্ড আর কারো কথাই শুনে না, ডক্টর ম্যানেটের কথাও শুনে না। চার্লস ডার্নেকে বলে, তুমি অপরাধী না হলেও তোমার বংশে অর্থাৎ তোমার বাবা তোমার চাচা অপরাধী, সেই সূত্রে তুমিও কিন্তু অপরাধী। তো এখানে চার্লস ডার্নেকে ডেথ সেন্টেন্স শোনানো হয় অর্থাৎ গ্লোটনে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হবে। তো যাই হোক, এদিকে আমরা দেখি সিডনি কার্টন কিন্তু প্যারিসে অবস্থান করছিল। সিডনি কার্টন যখন এই বিষয়টা জানতে পারে, সে কিন্তু দ্রুত ছুটে আসে, কারণ সিডনি কার্টন লুচিকে ভালোবাসে এবং লুচি যাকে ভালোবাসে সে তাকেই কিন্তু ভালোবাসবে। তো যাই হোক, আমরা দেখি সিডনি কার্টন একটা পরিকল্পনা করে এবং সে ভাবে যে কিভাবে এই জেল থেকে চার্লস ডার্নেকে বের করা যাবে এবং তাকে মুক্ত করা যাবে, যার কারণে সে অনেক চেষ্টা করতে থাকে এবং তখন তার সাথে দেখা হয় সলোমন পোস অর্থাৎ জন বার্সাদের। তো জন বার্সাদ আসলে কে, সে একজন মূলত ব্রিটিশ পাই, এই খবর কিন্তু সিডনি কার্টন জানতো, যার কারণে সিডনি কার্টন তাকে ব্ল্যাকমেল করে এবং বলে যে তাকে সাহায্য করতে। তো এখানে জন বার্সাদ তাকে সাহায্য করতে রাজি হয় এবং আমরা দেখি যে সিডনি কার্টন জন বার্সাদের সাহায্যে জেলের মধ্যে প্রবেশ করে এবং চার্লস ডার্নেকে সেখান থেকে সরিয়ে তার জায়গায় কিন্তু তার পোশাক পরিধান করে সে কিন্তু বসে পড়ে। এদিকে এই জেলে প্রবেশ করার পূর্বে জার্ভেস লরিকে সিডনি কার্টন বলে যে আপনারা একদম প্যারিস থেকে লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবেন 2টার দিকে। যখন সিডনি কার্টন চার্লস ডার্নেকে জেল থেকে বের করে দেবে, তখন যেন তারা আর কোনোভাবে অপেক্ষা না করে সরাসরি লন্ডনে চলে যায়। তো যাই হোক, জন বার্সাদের সাহায্যে সিডনি কার্টন চার্লস ডার্নেকে জেল থেকে বের করে এবং তার জায়গায় সিডনি কার্টন কিন্তু বসে যায়। এদিকে আমরা দেখি জার্ভেস লরি, সিডনি কার্টন, লুসি ম্যানেট তারা কিন্তু অলরেডি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে। আর এদিকে পরের দিন সকালে গুলোটনের মাধ্যমে সিডনি কার্টনকে কিন্তু ফাঁসি দেওয়া হবে। তো যাই হোক, আমরা দেখি যে প্যারিসে যারা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি ছিল, রয়্যাল ক্লাস পিপল ছিল, তাদের সবাইকে ধরে ধরে জনসম্মুখে গুলোটনের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষরা হত্যা করছিল এবং তারা হত্যার যে স্বাদ, দ্যাট মিনস তারা নাচাগানা করছিল এবং একজন মানুষকে হত্যা করার পরে তারা খুবই আনন্দে উল্লাস করছিল। তো পরের দিন 52 জনকে ফাঁসি দেওয়া হবে গুলোটনে। তো এদের মধ্যে সিডনি কার্টনও ছিল, দ্যাট মিনস চার্লস ডার্নেও ছিল। চার্লস ডার্নে তো আসলে না, সিডনি কার্টন। এই সিডনি কার্টনকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং জনসম্মুখে তাকে গুলোটনের মাধ্যমে তাকে কিন্তু শিরচ্ছেদ করা হলো। এই যে বিষয় আমরা এখানে যেটা দেখছি, আসলে সিডনি কার্টন তার নিজের জীবনের মায়া ত্যাগ করে লুসি ম্যানেটের জন্য জীবনকে কিন্তু উৎসর্গ করে দিল এবং সিডনি কার্টন এটা ভেবে তার জীবনকে উৎসর্গ করলো এই যে অ্যারিস্টোক্রেটিক পিপুলদের যে অত্যাচার ছিল, হয়তো তার ফাঁসির মাধ্যমে এই অত্যাচারটা আর থাকবে না এবং সাধারণ যারা মানুষ আছে তারা হয়তো নতুনভাবে আবার রাষ্ট্রকে সাজাবে। এই হচ্ছে বিষয়। তো এইভাবে স্যাক্রিফাইসের মাধ্যমে এই উপন্যাসটা কিন্তু শেষ হয়ে যায়। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।